হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অ্যাপ এলিট একাডেমি। আশা করছি প্রত্যেকে তোমরা সুস্থ রয়েছে এবং মনোযোগ সহকারে স্টাডি চালিয়ে যাচ্ছ। যাই হোক, যারা এই লেকচার সিরিজ দেখছো তাদের জন্য বলে রাখি, এটাই ভাই তোমাদের শেষ লেকচার সিরিজ হওয়া চাই, ঠিক আছে? এরপরে আর কোথাও ছোটাছুটি করবে না। এখানে কমপ্লিট তোমাকে থিওরি প্লাস প্রবলেম ওরিয়েন্টেড যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আসে সেগুলো কিন্তু নিয়ে নেওয়া হচ্ছে। তাহলে এই ভিডিও তোমাকে করতে হবে, এগুলো প্র্যাকটিস করো এবং পরীক্ষার আগে এগুলো সাফিসিয়েন্ট ঠিক সেভাবে তৈরি করা হচ্ছে। হ্যাঁ, তো পরীক্ষার আগে একটা ডায়লগ করেঙ্গে ইয়া মারেঙ্গে, তাই না? তো স্যার মরবো না, অবশ্যই করে আসবো, ঠিক আছে? ছেড়ে কিছুই আসবো না। তাহলে ক্লাসগুলো করো, ভালো করে প্র্যাকটিস করতে থাকো। আমরা স্টার্ট করি। আমাদের নেক্সট লেকচার আমরা স্টার্ট করছি, সেটা হচ্ছে ইউনিট 2, আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি, যেখানে আমরা ওহমের সূত্র থেকে শুরু করে প্রত্যেকটা টপিক আমি আলাদা আলাদা করে নিয়ে সেগুলোর সাথে কিরকম প্রশ্ন আসে বা এসেছে অলরেডি সেগুলো সব নিয়ে নেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে এটা কমপ্লিট লেকচার সিরিজ হতে চলেছে। এগুলো তোমাদের জানা আছে, দুটো করে ভিডিও হবে এক একটা ইউনিটের জন্য, পুরো ইউনিট কভার করা হচ্ছে, ঠিক আছে? তো অনেক পরিশ্রমের মাধ্যমে কিন্তু এগুলো নেওয়া হচ্ছে, তো অবশ্যই সেই পরিশ্রমের লাভটা নিতে শিখো। তাহলে প্রথম টপিক হচ্ছে আমাদের কারেন্ট। কারেন্ট কি জিনিস একটু বলে দিই। না, কোনো একটা পরিবাহী তারের মধ্য দিয়ে, এটা একটা পরিবাহী তার, কারেন্টের তার, যার মধ্য দিয়ে ধরো আমি দেখলাম টি সময়ে এই দিক দিয়ে আধান প্রবেশ করে বেরিয়েছে কতটা, না এই বললাম কিউ আধান বেরিয়েছে। তাহলে 1 সেকেন্ডে কতটা আধান প্রবাহিত হয়েছে, কিউ বাই টি। এটাকে আমরা বলছি কারেন্ট। তাহলে কারেন্টের রাশিমালা পেলাম কি, কিউ বাই টি, তাই না? এটা হচ্ছে বড় বড় ক্যালকুলেশন করার সময়। যদি খুব ক্ষুদ্র ক্যালকুলেশন করি তাহলে আমরা সেক্ষেত্রে বলবো আই হচ্ছে ডিকিউ বাই ডিটি, অর্থাৎ খুব ক্ষুদ্র সময় ডিটিতে ডিকিউ আধানকে একক সময়ে আধান যতটা প্রবাহিত হচ্ছে, অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ তোমার চার্জ, এটাই হচ্ছে কারেন্ট। তো কারেন্টের একটা রাশিমালা পেয়ে গেলাম বা দুটো রাশিমালা পেলাম। এখান থেকে আমাদের একটা রাশিমালা বেরিয়ে আসছে, ডিকিউ সমান আই ডিটি, বা এর যদি মোট আধান জিজ্ঞেস করে তাহলে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। কখন? যখন আমাদের কারেন্টটা সময়ের সাথে ভ্যারি করবে। আর যদি না করে, যদি কারেন্টের মান ধ্রুবক থাকে, তাহলে এই ফর্মুলা লাগিয়ে আমি আধানের পরিমাণটা পেয়ে যেতে পারবো। এই কারেন্টের এসআই একক প্রত্যেকে জানা আছে, অ্যাম্পিয়ার হয়, সিজিএস একক হয় ইএমইউ, এবং এখানে একটা সম্পর্ক থাকে কি, 1 ইএমইউ সমান 10 অ্যাম্পিয়ার, যেটা মুখস্থ রাখতে হবে ম্যাথমেটিক্যাল প্রবলেম করার জন্য, ঠিক আছে? তাহলে এই হচ্ছে কারেন্টের গল্প। নেক্সট আমরা এগোই। তো নেক্সট এখন প্রশ্ন দেখো, কোন পরিবাহের মধ্য দিয়ে কিউ সমান টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস 2i টি আধান প্রবাহিত হলে কখন তড়িৎ প্রবাহের মান শূন্য হবে? বা প্রশ্নটা ঘুরিয়ে বলবে যে বলো কখন কারেন্টের দিক পরিবর্তন হবে। তো এইখানে যে কারেন্টটা দেখতে পাচ্ছি সেটা ডিসি নয়, সেটা এসি, কারণ কারেন্ট তার দিক পরিবর্তন করছে। এখন দিক যখন পরিবর্তন করে, ধরো আমি একটা মানুষ বা একটা বস্তু, যে বস্তুটা এই দিকে যাচ্ছিল, এই দিকে যেতে যেতে এখন দিক পরিবর্তন করবো, আমি পেছন দিকে আসবো। তো যখন পেছন দিকে আসতে যাচ্ছি, এই জায়গাটা আমার বেগ কত হয়ে গেল, শূন্য, তাই না? যে কোনো গাড়িটা যখন এইভাবে যায় সামনের দিকে, তখন একটা বেগ আছে। কিন্তু যদি ও মনে করে যে আমি রিভার্স গিয়ার মারবো, ব্যাকে আসবো, তাহলে ব্যাকে আসতে চাইলে ওই জায়গাটায় বেগ কত হয়ে যাবে, শূন্য, তাই না? তাহলে যেখানে কারেন্টের মান শূন্য হয়ে যায় সেখানে কি হয়, ওটার দিক পরিবর্তন করে। তাহলে মাথায় রাখবে। তাহলে এখন কারেন্টের মান আমরা শূন্য করবো কিভাবে, তো অঙ্কটাকে স্টার্ট করলাম। আমাদের দেখো কিউ দেওয়া আছে কি, না টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস, সরি টি স্কোয়ার ভুলে গেল, টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস টি। এখন আমি এখান থেকে কারেন্ট বের করবো কিভাবে, তো কারেন্ট বের করবো কি, না একবার ডেরিভেটিভ করে দেবো, ডিকিউ বাই ডিটি। তাহলে এবার এটা যদি ডেরিভেটিভ করি তাহলে কি হবে, তাহলে দেখো প্রত্যেকে জানি আমরা ইউ ইন্টু ভি এর আকারে সেজে রয়েছে। প্রথমে এটার ডেরিভেটিভ হবে, তাহলে আসছে টুয়াইস টি, আর এটা যেমন ছিল তেমন রেখে দিলাম ই টু দি পাওয়ার মাইনাস 2t। এরপরে প্লাস এটা স্থির থাকবে, অর্থাৎ টি স্কোয়ার স্থির থাকলো, ডেরিভেটিভ কার হবে এইটা, তাহলে ই টু দি পাওয়ার ডেরিভেটিভ ওটাই থাকে, ই টু দি পাওয়ার মাইনাস 2t, কিন্তু যেহেতু ভিতরে একটা 2t আছে তাহলে তার ডেরিভেটিভ করলে একটা -2 বেরিয়ে আসবে। তাহলে এখন কারেন্টের মান কত করতে হবে, শূন্য করতে হবে। তাহলে ধরে কারেন্টের মানটাকে শূন্য করে দেবো, অর্থাৎ বাম পক্ষে যে আই রয়েছে তার জায়গায় আমি শূন্য লিখে দেবো। তাহলে ডান পক্ষটাকে লিখে ফেলি, তাহলে টুয়াইস টি ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস টি, মাইনাস এই মাইনাসটা গুণ করলে কি পাচ্ছি, টুয়াইস টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস টি সমান 0। এইটাকে এইদিকে নিয়ে আসো, তাহলে দেখো দেখতে পাচ্ছি টুয়াইস টি ই টু দি পাওয়ার মাইনাস 2t সমান টুয়াইস টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস টি। কোথাও ভুল করেছি কি, কোথাও ভুল নেই, সবকিছু ঠিকঠাক রয়েছে, তাই না? তাহলে দেখো আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে ই টু দি পাওয়ার যেটা টার্ম ছিল, যেটা দেখে ভয় পাচ্ছিলাম, সেটা কেটেই গেল, ওটা আমার কোনো কাজের নয়। এখান থেকে 2 কেটে গেল, এখান থেকে একটা টি কেটে পড়লো, তাহলে টি সমান কত পাচ্ছি, 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড পর কারেন্টের মান কি হবে, শূন্য হবে, বা বলতে পারি 1 সেকেন্ড পর কারেন্ট তার ডিরেকশন চেঞ্জ করবে, ঠিক আছে? নেক্সট আসি, ঠিক একই টাইপেরই প্রশ্ন, যে কিউ সমান টি টু দি পাওয়ার এ ই টু দি পাওয়ার মাইনাস বিটি যদি এরকম হয়, তাহলে তড়িৎ তার অভিমুখ পরিবর্তন কখন করবে? তো অভিমুখ পরিবর্তন তখনই করবে যখন ডিকিউ বাই ডিটি বা কারেন্টের মান কি হবে, শূন্য হবে, তাই না? তাহলে ডিকিউ বাই ডিটি অর্থাৎ ডেরিভেটিভ করে এটাকে শূন্য করে দাও, ঠিক আছে? তো শূন্য করলে যে মানটা পাবে তুমি একবার খেয়াল করো না, এইটা তুমি ক্যালকুলেশন করলে পাবে এরকম, যে এ থাকলো টি টু দি পাওয়ার এ মাইনাস 1,
আর ই টু দি পাওয়ার মাইনাস বিটি থাকলো, প্লাস এরপরে টি টু দি পাওয়ার এ স্থির থাকবে, এটার ডেরিভেটিভ হবে, এটার ডেরিভেটিভ হলো ই টু দি পাওয়ার মাইনাস বিটি, এবং এই দিক থেকে একটা মাইনাস বি বেরিয়ে আসবে। এটাকে ধরো যদি শূন্য করে দিই, তাহলে ঠিক আগের বারের মতো একে রাখলাম বাম দিকে, এইটা মাইনাস আছে, তাহলে যদি প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস বি টি টু দি পাওয়ার এ ই টু দি পাওয়ার মাইনাস বিটি, এরকম কিছু টার্ম থাকছে। এইটা কেটে পড়লো, তাহলে দেখো প্রত্যেকে যে টি এর মান যেটা বেরিয়ে আসবে, এখানে আছে টি টু দি পাওয়ার, আচ্ছা এখানে টি টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান ছিল, তাহলে এখান থেকে যদি টিটাকে নিচে ভাগ করে দিই, তাহলে ওয়ান বাই টি বি বাই এ আসছে, বা এখান থেকে যদি আমরা একটু হিসেব করি, একটু খেয়াল করে নাও, এইটাকে নিচে পাঠালাম, তাহলে এদিকে থাকছে এ বাই বি, আর এটা নিচে চলে গেল, তাহলে টি টু দি পাওয়ার এ বাই টি টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান, তাহলে এ থেকে এ মাইনাস ওয়ান বাদলে একটা টি পড়ে থাকবে, তাহলে টি এর যে মানটা আমরা পাচ্ছি এ বাই বি। কথার অর্থ হচ্ছে এটাকে আমরা শর্টকাট ফর্মুলা হিসেবে মুখস্থ করে নেবো, কি না কোন সময়ে কারেন্ট তার অভিমুখ চেঞ্জ করবে, বা কোন সময় কারেন্টের মান শূন্য হবে, না এ বাই বি টাইমে, যেখানে এ হচ্ছে এইটা আর বি হচ্ছে এইটা, তাই না? তাহলে এর আগের অঙ্কটা একবার খেয়াল করি, যদি অঙ্কটা এরকম ছিল আমাদের, তাহলে এখানে এ কত, এ হচ্ছে স্যার এখানে 2, বি কত, বিও 2, তাহলে টাইম কত, টাইম হচ্ছে স্যার এ বাই বি, তাহলে 2/2 কত আসছে 1, তাহলে 1 সেকেন্ডে শূন্য হবে, তাহলে আর এই অঙ্ক করার দরকার নেই, ডাইরেক্ট অ্যান্সার হবে, তাই না? ঠিক, আর একটা অঙ্ক নিচ্ছি 3 নম্বর অঙ্ক, চলো নাম্বারিংটা ছুটে গেছে 3 নম্বর। দেখো দেওয়া আছে কিউ সমান টি টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার মাইনাস 3t হলে কখন তড়িৎ প্রবাহ শূন্য হবে? তো আমরা বের করলাম একটু আগেই যে তড়িৎ প্রবাহ শূন্য হবে এ বাই বি টাইমে। এ এর মান কত দেওয়া আছে 4, বি এর মান 3, তো 4/3 সেকেন্ড, তো 4/3 সেকেন্ড। তাহলে এইরকম ফরমেশন দেখলে এবার তো ছেড়ে আসবো না, ফাটিয়ে আসবো, তাই তো? এমএলএ ফাটা কেষ্ট। চলো, ক্যালকুলেশন অফ অ্যাভারেজ কারেন্ট, গড় প্রবাহ মাত্রার মান বের করতে বলবে। তো গড় প্রবাহ মাত্রা মানে ধরো কখনো কারেন্টের মান এরকম ভাবে স্থির ছিল, কখনো বেড়েছে, কখনো কমেছে, তাহলে গড় কতটা কারেন্ট গেছে আমরা কিভাবে বের করব? তো অ্যাভারেজ কতটা গেছে, তো আমরা কি দেখবো, আমরা দেখবো ওই টাইমের মধ্যে, যে টাইমের কথা বলছি ওই টাইমে মোট কত আধান প্রবাহিত হয়েছে, আর ওই টোটাল টাইমটা কত। তাহলে মোট আধানকে, আই অ্যাভারেজ আর কিছুই নয়, মোট আধানকে মোট সময় দিয়ে ভাগ দিয়ে দেবো, বাস আমার অ্যাভারেজ কারেন্ট বেরিয়ে যাবে, মোট আধান বাই মোট সময়। এখন এইটাকেই আমরা ম্যাথমেটিক্যালি লিখছি কিভাবে, মোট আধান কিছুই নয় আর আই ডিটি বাই মোট সময় হচ্ছে ইন্টিগ্রেশন বা ডিটি। তাহলে এইটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্ম যেটা এখানে লেখা রয়েছে। ওকে, তাহলে এই সূত্রটার সাহায্যে দেখা যাক কি কি প্রশ্ন আছে। তাহলে আই সমান দেওয়া আছে 3t² - 2 হলে 2 সেকেন্ডে গড় প্রবাহ মাত্রার মান নির্ণয় করো। এই টাইপের প্রশ্ন পরীক্ষায় খুব কমন দেখতে পাওয়া যেতে পারে, ঠিক আছে? তো আই অ্যাভারেজ বের করার জন্য আমরা কি করব, তুমি এক কাজ করো, প্রথমে মোট আধান বের করে নাও। তাহলে মোট আধান অর্থাৎ ডেল্টা কিউ যদি বের করতে চাই, যেটা ফ্লো হয়েছে, তাহলে কি করব, আই ডিটি, টাইমের লিমিট কত 2 সেকেন্ডে, মানে 0 থেকে 2। তাহলে এই ইন্টিগ্রেশনটা করে নেই। এই ইন্টিগ্রেশনটা করলে আমরা দেখতে পাচ্ছি এর জায়গায় আছে 3t² - 2 ডিটি। এবার এর ইন্টিগ্রেশন করব 0 to 2 এর মধ্যে। তাহলে ইন্টিগ্রেশন করলে কি আসছে, t² এর ইন্টিগ্রেশন একবারও দিয়ে ভাগ করব, মানে t³/3। তাহলে t³/3, 3 কেটে গেল, পড়ে থাকছে 2³ মাইনাস কি পড়ে থাকছে এখানে 2t। লিমিট কত বসবে 0 to 2। তাহলে প্রথমে বসবে আপার লিমিট, তাহলে কিউ এর মান বের করছি, বা ডেল্টা কিউ এর মান যতটা আধান প্রবাহিত হয়েছে কত সেকেন্ডে, 2 সেকেন্ডে। মোট সময় জানা আছে, মোট আধান বের করতে হচ্ছে। তাহলে মোট আধান এখানে বের করে দিই, টি এর মান 2 বসালে 2 এর কিউব হচ্ছে 8 মাইনাস 2 দুগুণে 4। এবার যখন 0 বসাবো তখন পুরোটাই 0 চলে আসছে, দরকার নেই, তাহলে এখানে আসছে 4। তাহলে মোট আধান হচ্ছে 4 কুলম্ব। অতএব আই অ্যাভারেজ, তো আই অ্যাভারেজ হচ্ছে মোট আধান বাই মোট সময়। তো মোট আধান কত পেলাম 4, মোট সময় কত 2, তাহলে কাটাকাটি করলে কত আসছে 2 অ্যাম্পিয়ার। তো 2 অ্যাম্পিয়ার, অপশন এ সঠিক হয়ে যাচ্ছে। নেক্সট অঙ্ক। নেক্সট, মোট প্রবাহিত আধানের পরিমাণ এবং গড় প্রবাহ মাত্রা, দুটো প্রশ্ন এখানে রয়েছে। একটা পাশে লেখচিত্র দেওয়া আছে, কিরকম না একটা অর্ধবৃত্তাকার এখানে লেখচিত্র দেখতে পাচ্ছি, যার এই টপ পয়েন্টের মান দেওয়া আছে I0, যার এই মিডল পয়েন্টের মান দেওয়া আছে T0, এটা 2t0। বলা হয়েছে এখানে মোট প্রবাহিত আধানের পরিমাণ কত। দেখো আধানের যে ফর্মুলাটা, I সমান আমরা জানি Q/T, তাহলে কিউ সমান কি লিখতে পারি, I × T। তা আইটা দেখো দৈর্ঘ্য, এটা প্রস্থ, তার মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ কি দেয়, ক্ষেত্রফল। কথা অর্থ হচ্ছে তুমি স্টার মেরে লিখে রাখো যে আইটি লেখচিত্রের ক্ষেত্রফল মোট আধানের পরিমাণ নির্দেশ করে। তাহলে মোট আধান কতটা গেছে এই জায়গাটা আমরা কি করবো, এর এরিয়াটা। তো এটা একটা অর্ধবৃত্ত, তো অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত হবে স্যার, পুরো বৃত্ত হলে πr² হয়, তাহলে ½ πr²। এখানেই গন্ডগোল করে দেয়, আরটা কি, আর দেখো এখান থেকে একটা আর নিতে হবে, এখান থেকে একটা আর নিতে হবে, ঠিক আছে? তাহলে মাথায় দেখো যে এখানে মোট আধানের পরিমাণ কিউ, সেটা হবে ½
আর এক্স আর ওয়াই দুটো নিয়ে চলো, একটা এক্স অক্ষ বরাবর আর আছে, একটা ওয়াই অক্ষ বরাবর আর আছে, ঠিক আছে। তাহলে হাফ আর এক্স কত, তো টি জিরো, আর এটা কত আই জিরো, তাহলে আই জিরো টি জিরো, এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার কি মোট আধান কতটা গেছে। নেক্সট প্রশ্ন হচ্ছে গড় প্রবাহ মাত্রার মান কত, আই অ্যাভারেজ। তো আই অ্যাভারেজের ফর্মুলা কি, যে মোট কারেন্ট বাই মোট সময়। তো মোট কারেন্ট কত, মোট আধান কত পেলাম, সেটা হচ্ছে স্যার আই জিরো টি জিরো বাই টু ইন্টু মোট সময় কত, তো মোট সময় এখান থেকে এই জায়গাটাই মোট সময়, তাই না, সেটা হচ্ছে টুয়াইস টি জিরো। তাহলে কাটাকাটি করলে কত আসছে, আই জিরো বাই ফোর। তাহলে এইটা হচ্ছে অ্যাভারেজ কারেন্ট। আশা করছি বুঝতে পেরেছি থেকে। নেক্সট প্রশ্ন, এগুলো খুব সহজ, এগুলো খুব ইজি, এগুলো ছেড়ে আসবে না কেউ। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের বিচলন বেগ। বিচলন বেগ বা ইংরেজিতে বলছে ড্রিফট ভেলোসিটি। ড্রিফট ভেলোসিটি কি জিনিস একটু ছোট্ট করে আলোচনা করি। না না এই হচ্ছে পরিবাহী তার, যে তারে আমি ব্যাটারি যুক্ত করে দিচ্ছি এভাবে, তো বলছি কারেন্ট এই দিকে যাচ্ছে, তাই না। আর যদি বলি ইলেকট্রন কোন দিকে যায়, তো ইলেকট্রন স্যার উল্টো দিকে যায়, তো ইলেকট্রন আসলে এই দিকে এইদিকে যাচ্ছে, ইলেকট্রন এই দিকে যাচ্ছে, ঠিক আছে, আর কারেন্ট যাচ্ছে এই দিকে। তো এইভাবে ধরে নেওয়া হয় ইলেকট্রন উল্টো দিকে চলে কারেন্টের। কেন, তার কারণ ওগুলো আলোচনা করা হয়েছে, ওরা অলরেডি পড়ে ফেলেছি। আচ্ছা নেক্সট আসি এই জায়গাটায়, যে বিচলন বেগ কি তাহলে। তো এই যে ইলেকট্রন গুলো যাচ্ছে, এই যে ইলেকট্রন গুলো যাচ্ছে এইদিকে, ইলেকট্রন গুলো যাচ্ছে, ঠিক আছে। তো ইলেকট্রন গুলো যে যাচ্ছে তাতে কি মাঝখানে ও অনেক বাধা পাই। বাধা কিরকম না, এখানে অনেক বাউন্ড ইলেকট্রন রয়েছে, মুক্ত ইলেকট্রনের সংখ্যা তো খুব কম, তাই না। তো মুক্ত ইলেকট্রন গুলো যখন যাচ্ছে তখন বদ্ধ ইলেকট্রন দ্বারা বারবার ধাক্কা খেয়ে ফাইনালি এখানে গিয়ে পৌঁছেছে। তাহলে একটা টাইমে ও দেখো এতটুকুটা পৌঁছেছে মাত্র, তাই না। তাহলে এই যে বেগ, যে গড় বেগে ও যাচ্ছে আস্তে আস্তে, তাহলে বেগটা কিরকম হয় না, একটা অ্যাক্সেলারেশন কাজ করে, যার মান হয় ই বাই এম, ঠিক আছে, স্মল ই ক্যাপিটাল ই বাই এম, এম হচ্ছে মাস অফ ইলেকট্রন। তো এই অ্যাক্সেলারেশন থাকার জন্য ইলেকট্রনের বেগ প্রথমে শূন্য থেকে বাড়তে একটা ম্যাক্সিমাম বেগে গিয়ে ধাক্কা লেগে গেল, ঠিক আছে, আবার বেগ শূন্য থেকে আবার বাড়তে আবার ধাক্কা লেগে গেল, আবার ধাক্কা লেগে গেল। তো এইভাবে বারবার যাচ্ছে। তো যে গড় বেগে ইলেকট্রনটা পরিবাহীর মধ্য দিয়ে যায় তাকে বলে বিচলন বেগ। এবং এই বিচলন বেগের ফর্মুলা গুলো অনেকটা রয়েছে, যেমন একটা ফর্মুলা রয়েছে ভিডি সমান হাফ ই বাই এম ইন্টু টাউ, যেখানে টাউটা কি, টাউটা হচ্ছে রিল্যাক্সেশন টাইম, ঠিক আছে। আর আরেকটা ফর্মুলা থাকে যে আই সমান এন ই এ ভি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ড্রিফট ভেলোসিটির ফর্মুলা। একটা ফর্মুলা হচ্ছে আই সমান এন ই এ ভি, যেখানে ভিটা হচ্ছে ড্রিফট ভেলোসিটি, আর একটা ভিডি সমান হচ্ছে হাফ ই বাই এম ইন্টু টাউ, ঠিক আছে। তো এই হচ্ছে বিচলন বেগের রাশিমালা। নেক্সট এখানে এই ফর্মুলাগুলোই লেখা আছে, দেখো যেটা একটু আগে লিখলাম, আই সমান এন ই এ ভি, যেখানে এনটা কি, এনটা হচ্ছে একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা, এটা হচ্ছে ইলেকট্রনের আধানের মান, এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যে তারের কথা বলছি সেই তারের এই যে ক্রস সেকশনাল এরিয়া যেদিক দিয়ে ইলেকট্রন প্রবেশ করছে সেই এরিয়াটা পাই আর স্কোয়ার বলতে পারি আমরা। ভিডিটা হচ্ছে বিচলন বেগ। আর আরেকটা ফর্মুলা এখান থেকে দেখালাম যে হাফ কি আছে ই বাই টুয়াইস এম ইন্টু টি, ঠিক আছে, হাফ একটা থাকছে, টিটা নয়, এটা টাউ লিখলে বেশি ভালো হয়, এটা আসলে টাউ হচ্ছে রিল্যাক্সেশন টাইম, ঠিক আছে। আচ্ছা এই যে ড্রিফট ভেলোসিটি বিচলন বেগ, সেটা বস্তুর আকারের উপর নির্ভর করে। কিরকম, এই জায়গাটায় খেয়াল করো, এখানে যদি আমি তিনটে বিন্দু নিয়ে নেই, এখানে একটা বিন্দু নিলাম পি, এখানে একটা বিন্দু নিলাম কিউ, এখানে একটা বিন্দু নিলাম আর, তাহলে দেখো এখানে একটা সুষম ইলেকট্রিক ফিল্ড কাজ করছে। তার মানে এখানে যে বলরেখাগুলো সেগুলো এইভাবে যাচ্ছে, তাহলে সুষম সব জায়গায় বলরেখার ডেনসিটি কি, ডেনসিটি সমান রয়েছে। তার মানে আমি দেখতে পাচ্ছি এই পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড যা কিউ বিন্দুতেও তাই এবং আর বিন্দুতেই তাই, একটা সুষম তড়িৎ ক্ষেত্র কাজ করছে। এবং তড়িৎ ক্ষেত্র যদি সুষম হয় তাহলে এটা দেখতে পাচ্ছি ভিডি এর সাথে সমানুপাতিক, তাই না। তাহলে সব জায়গাতেই বিচলন বেগ কি হবে, সেম হবে, অর্থাৎ বিচলন ড্রিফট ভেলোসিটি অ্যাট পি ইজ ইকুয়াল টু হচ্ছে ড্রিফট ভেলোসিটি অ্যাট কিউ ইজ ইকুয়াল টু ড্রিফট ভেলোসিটি অ্যাট আর, অর্থাৎ প্রত্যেক বিন্দুতে বিচলন বেগ কি হবে, সমান থাকবে। কিন্তু যদি এরকম নন ইউনিফর্ম থাকে, অর্থাৎ শেপটা দেখো এইদিকে ছোট এইদিকে অনেকটাই বড় রয়েছে, তাহলে এইদিকে বলরেখাগুলো দেখো এইভাবে যাচ্ছে, তাই না। তাহলে বলরেখাগুলো দেখো বাম প্রান্তের দিকে অনেকটা ডেনসিটি বেশি, এখানে ডেনসিটিটা অনেকটা কমে গেল, তার মানে বাম দিকে কি হবে, ইলেকট্রিক ফিল্ড বেশি হবে, অর্থাৎ পি তে ইলেকট্রিক ফিল্ড বেশি, তারপর কিউ এ, আর কিউ এর থেকে আবার আরেকটাই কম থাকছে ইলেকট্রিক ফিল্ড। তার মানে যত ডেনসিটি কম বলরেখা তত ইলেকট্রিক ফিল্ড কমে যায়, আমরা এগুলো পড়ে এসেছি, তাই না। তাহলে পিতে ইলেকট্রিক ফিল্ড বেশি, আরে সবথেকে কম থাকছে। এখন ইলেকট্রিক ফিল্ডের সাথে ড্রিফট ভেলোসিটির সম্পর্ক কি ছিল, সমানুপাতিক। তার মানে যদি বলে এখানে বলো ড্রিফট ভেলোসিটি কোথায় বেশি, তাহলে অ্যান্সার হবে যেখানে ইলেকট্রিক ফিল্ড বেশি, অর্থাৎ পি বিন্দুতে ড্রিফট ভেলোসিটি বেশি হবে, অর্থাৎ ড্রিফট ভেলোসিটি অ্যাট পি ইজ গ্রেটার দ্যান ড্রিফট ভেলোসিটি অফ বিচলন বেগ অফ কিউ গ্রেটার দ্যান বিচলন বেগ অফ আর। তাহলে এইভাবে কিন্তু
আমাদের প্রশ্নগুলো করতে হবে ডিফিউজ দ্যাট। আর তাহলে আর এফ বিচলন বেগ সব থেকে কম হচ্ছে কখন, যখন অসম বস্তু থাকছে, তাহলে আকারের উপর এই বিচলন বেগ কিন্তু নির্ভর করছে। ওকে, নেক্সট রিল্যাক্সেশন টাইম নিয়ে একটু গল্প করে নেওয়া যাক। রিল্যাক্সেশন টাইম কি না, কোনো একটা ইলেকট্রন এই যে যাচ্ছিল গিয়ে বারবার ধাক্কা খাচ্ছে, তাই না? তো পরপর দুটো ধাক্কার মাঝে তো কোনো ধাক্কা খায়নি, তো ওই টাইমটাই আমরা বলি যে ইলেকট্রনটা রিল্যাক্সে ছিল বা কোনো ধাক্কা খায়নি, সে কোনো বাধা সে পায়নি। তো পরপর দুটি ধাক্কার মাঝখানে যে গড় টাইমটা রয়েছে, গড় অ্যাভারেজ টাইমটা রয়েছে, সেটাকে আমরা বলি রিল্যাক্সেশন টাইম। যে টাইমের মানটা আবার নির্ভর করে কার উপর, টেম্পারেচারের উপর আর নাম্বার অফ ফ্রি ইলেকট্রনের উপর। যদি নাম্বার অফ ফ্রি ইলেকট্রন বেড়ে যায় তাহলে সংঘর্ষ বেশি খাবে, তাহলে রিল্যাক্সেশন টাইম কমে যাবে। যদি টেম্পারেচার বাড়িয়ে দেওয়া হয় তাহলে কি হবে, ধাক্কা তাড়াতাড়ি খাই, তাহলে সেক্ষেত্রে রিল্যাক্সেশন টাইম কমে যাবে। তাহলে রিল্যাক্সেশন টাইম, মুক্ত ইলেকট্রন সংখ্যা হয়তো বৃদ্ধি পেলে রিল্যাক্সেশন টাইম টাও কি হবে, টাও কমে যাবে স্যার। আর তার সাথে কি বললাম, যদি টেম্পারেচার উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলেও রিল্যাক্সেশন টাইম হ্রাস পাবে। তাহলে আরেকবার দেখে নিই, মুক্ত ইলেকট্রন সংখ্যা ঘনত্ব বৃদ্ধি পেলেও রিল্যাক্সেশন টাইম কমে, আর যদি টেম্পারেচার রাইজ করে বৃদ্ধি করা হয় তাহলেও কমে। মধ্যে কথা রিল্যাক্সেশন টাইম কমছে বৃদ্ধি করার সাথে সাথে। নেক্সট প্রশ্ন আসছি, এই প্রশ্নটা খুব এইচএস এর জন্য কমন একটা প্রশ্ন, এটা অলরেডি পরীক্ষায় এসেছে, এবং এই টাইপের প্রশ্ন একটু সময় নেই তো ছেড়ে আসবে না, ঠিক আছে? এগুলো ফার্স্ট অ্যাটেম্পটে করার প্রশ্ন নয়, যখন দেখবো আমার সবকিছু হয়ে গেছে এরপরে কিছু সময় পড়ে রয়েছে তখন এই সমস্ত অঙ্কগুলো ধরে নেওয়া উচিত, ঠিক আছে? প্রশ্নটা কি, একটি পরিবাহী তারের মুক্ত ইলেকট্রন সংখ্যা ঘনত্ব অর্থাৎ স্মল এন দেওয়া রয়েছে কত, টুয়াইস ইন্টু 10⁻22 একক কি আছে, পার সেমি কিউব, ঠিক আছে? তাহলে একে মিটার কিউব করতে হবে। তো মিটার কিউব করতে গেলে দেখো সেমিটার নিচে আছে, সেমি মানে 10⁻² মিটার, তার কিউব মানে 10⁻6, তাই না? তাহলে এটা আমি পাচ্ছি টুয়াইস ইন্টু 10⁻28 পার মিটার কিউব, ঠিক আছে? তো সেমি কিউবকে মিটার কিউব করে নেওয়া হলো। আচ্ছা, এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিলিমিটার স্কোয়ার, তাহলে এ দেওয়া আছে 1 মিলিমিটার তার স্কোয়ার, 1 মিলিমিটার মানে 10⁻3, তার স্কোয়ার মানে 10⁻6 মিটার স্কোয়ার। তারটির মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে আই সমান দেওয়া রয়েছে 1 অ্যাম্পিয়ার। মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ ভিডি কত, তো ফর্মুলা লাগিয়ে দাও। আমরা একটু আগে ফর্মুলা লিখেছিলাম কি, আই সমান এন ই এ ভিডি, ঠিক আছে? তো ভিডি বের করতে বলেছি, তো ভিডি সমান আমরা কি পেয়ে যাচ্ছি, আই বাই এন ই এ। আচ্ছা, ক্যালকুলেশন করার আগে খেয়াল রাখো যে এই যে বিচলন বেগের কথা আমরা বলছি ভিডি, যার মান কি হয়, খুব কম হয়, কতটা না 10⁻³ থেকে 10⁻³ থেকে 10⁻4 মিটার পার সেকেন্ড হয়, ঠিক আছে? তাহলে আমরা অপশন দেখেই চেক করবো, 10⁻³ এটা অপশন বাদ চলে গেল, 0 এটাও বাদ চলে গেল, 10⁻4 এটা হতে পারে, তাহলে যাই হোক আমরা এমনিতেই আইডিয়াতেই 50-50 চান্সে পেয়ে গেলাম, তাই না? তাহলে অর্ডারটা মনে রাখো 10⁻³ মিটার পার সেকেন্ড থেকে 10⁻4 মিটার পার সেকেন্ড হয়, ঠিক আছে? তো 50-50 চান্স অলরেডি পেয়ে গেছি। এবার এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে, কোনটা হবে সেটা ক্যালকুলেশন করবো। এবার ক্যালকুলেশন করি চলো। তো আই এর মান কত দেওয়া রয়েছে, 1 বসালাম। এন এর মান দেখো টুয়াইস ইন্টু 10⁻28, 2 ইন্টু 28। ইলেকট্রনের আধানের মান কত, তো ইলেকট্রনের আধানের মান হচ্ছে স্যার 1.6 ইন্টু 10⁻19 ইন্টু এ কত, এ স্যার 10⁻6 রয়েছে। একটু হিসেব করলে কত পাচ্ছি আমরা, দেখো এইদিকে থাকছে 1.6 ইন্টু 2 মানে 1.6 ইন্টু 2, এটা হিসেব করলাম 3.2 হয়ে যাবে। আর এদিকে পাওয়ারটা হিসেব করি, এখানে আছে 10⁻6 -19 -25, তাহলে +28, তাহলে উপরে গেল -3, 10⁻3, তাহলে 1.6 ইন্টু 2 ইন্টু 10⁻3। ওকে, এবার এটাকে হিসেব করে নেই প্রত্যেকে। দেখো এই দশমিকটা উপরে গেলে থাকছে কত, দশমিকটাকে উপরে পাঠালে এখানে চলে আসছে 10, 2 দিয়ে 5 × 10, তাহলে 5/16, তাহলে 5/16 ইন্টু 10⁻3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ভিডি এটা আসছে স্যার 5/16 ইন্টু 10⁻3 মিটার পার সেকেন্ড। আচ্ছা, অপশন যদি চেক করি তাহলে 10⁻4 এই অর্ডারে রয়েছে। তাহলে এক কাজ করা যাক, আমি 10⁻4 করার জন্য উপর নিচে 10 দিয়ে গুণ করলাম, তাহলে উপরে হয়ে গেল 50 আর নিচে থাকলো 16, আর এখানে লিখে দিলাম 10⁻4 মিটার পার সেকেন্ড। এবার এটাকে হিসাব করো, যদি হিসাব করি 3 × 16 = 48 মানে 3 পয়েন্ট সামথিং ইন্টু 10⁻4 চলে আসছে, তাই তো? তাহলে 3.2 এই যে অ্যান্সারটা রয়েছে অপশন এতে, সেটা আমাদের সঠিক হয়ে যাচ্ছে। একটু ক্যালকুলেশন নিজের মতো করে করে নিও। হ্যাঁ, এগুলো লেন্দি, সুতরাং আমি প্রথমেই বলেছি এই সকল অঙ্ক ফার্স্ট চান্সে নয়, যখন সমস্ত কিছু আমার চ্যাপ্টার বা অঙ্কের যে প্রবলেমগুলো রয়েছে সব কমপ্লিট হয়ে গেছে, এরপর হাতের সময় আছে, তাহলে এইগুলো ধরো। আর না হয় 50-50 হয়ে গেছিল, আর একটা রিস্ক নিয়ে নাও, প্রবলেমটা একটু করো করে। আর হ্যাঁ,
এই যে ক্যালকুলেশনটা করলাম, অনেকে কি করছো, ক্যালকুলেশনটা তোমরা শুধু দেখছো বসে বসে, দেখলে হবে না, ঠিক আছে? এখানে আমি কীর্তন করতে আসিনি বা জালসা শোনাচ্ছি না যে বসে বসে শুনবে লাস্টে জিলেপি খেয়ে চলে যাবে, তাই না? তোমাকে কি করতে হবে, এগুলো স্যারের আগে ক্যালকুলেশন করে দেখাতে হবে। ফর্মুলা লিখে দিয়েছি, মান বসাও, ক্যালকুলেশন আমার সাথে সাথে করো, বরঞ্চ পারলে আমার আগে করে দেখাও, ঠিক আছে? আমার স্টুডেন্টরা আমার আগে ক্যালকুলেশন করবে। ওকে, নেক্সট আসি, দুটি তারের দৈর্ঘ্য ও ব্যাসার্ধ উভয়েরই অনুপাত 1:2। এদের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের অনুপাত 1:2 হলে মুক্ত ইলেকট্রনের বিচলন বেগের অনুপাত কত হবে? তো কি দেওয়া আছে, দুটি তামার দৈর্ঘ্য ও ব্যাসার্ধ অনুপাত। তো একটা দৈর্ঘ্য বললাম L1 আর একটা L2, তাহলে L1/L2 দেওয়া আছে কত, 1/2। ঠিক তেমনি তাদের ব্যাসার্ধ অর্থাৎ R1/R2 দেওয়া আছে 1/2, আর এদের যে কারেন্টের অনুপাত I1/I2 সেটাও দেওয়া আছে 1/2। তাহলে প্রশ্ন হচ্ছে যে মুক্ত ইলেকট্রনের বিচলন বেগের অনুপাত কত, অর্থাৎ V1/V2 এটা কত হবে, ঠিক আছে? তাহলে বোঝা যাচ্ছে আমরা ফর্মুলা লাগাবো I = NeAV, ঠিক? তাহলে আমরা লাগিয়ে ফেললাম I = NeAV, ঠিক আছে? তো প্রথম জনের জন্য কি লিখবো, I1, দুটোই যেহেতু তামার তার আছে মানে নাম্বার অফ ইলেকট্রন সেম হবে, ইও সেম হবে, শুধু এখানে A1 V1, এখন এ তো দেওয়া নেই, তো এ যায় কি লিখবো, πr², ঠিক আছে? তো πr² লিখে ফেলবো, ঝামেলা শেষ হয়ে যাবে, নাম্বার অফ ইলেকট্রনটা আচ্ছা একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা সমান থাকবে, ঠিক আছে? দৈর্ঘ্যের তো এখানে কোনো কাজ আমি দেখতে পাচ্ছি না, তো দৈর্ঘ্যটা ফালতু দেওয়া আছে, কোনো কাজের নয়, বাস ঠিক। তাহলে I2টাকে কি লিখবো, I2টাকে লিখবো NeA2 × V2, এদের দুটোকে অনুপাত করে দাও, তাহলে I1/I2 সমান কি পাচ্ছি, N আর E কেটে পড়লো, A1/A2 × V1/V2, ঠিক আছে? আর কোনো ডেটা একবার পড়ে নেই, দুটি তামার দৈর্ঘ্য ও ব্যাসার্ধ উভয়েরই অনুপাত 1:2, এদের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের অনুপাত, তড়িৎ রাবেন্দ্র হবে, অনুপাত 1:2 হলে মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ কত, ঠিক আছে? তাহলে দেখো I1/I2 মান দেওয়া আছে কত, 1/2, A1/A2 এটা আর কিছুই নয়, πr1² πr2² × V1/V2, এই V1/V2টাকে বের করতে হবে, পাই কেটে পড়লো, তাহলে এখানে থাকলো হাফ, সমান R1/R2 কত আছে, সেটা আছে 1/2, তার স্কোয়ার করলে এটা আসবে 1/4 × V1/V2 যেটা বের করতে হবে। তাহলে এই চারটে এদিকে গেল, গুণ হয়ে যাবে, তাহলে V1/V2 এটা আমরা পাচ্ছি 4/2, কাটাকাটি করলে 2:1, এটা হচ্ছে সঠিক অ্যান্সার, তো 2:1 চলে আসলো, ঠিক আছে? নেক্সট, ওহমের সূত্র ক্লাস 10 থেকে প্রত্যেকটা ছেলে মেয়ে বা তার আগেও অনেক ছেলে মেয়ে মুখস্থ করে নেয়, কি না, কোনো একটা তারের মধ্য দিয়ে যে তড়িৎ যাচ্ছে, সেই তড়িতের মান যদি I হয় তাহলে অবশ্যই সেখানে একটা বিভব প্রভেদ রয়েছে V। তাহলে ওহম কি বললেন, যে এই প্রবাহিত তড়িতের মান তার প্রবাহ দুই প্রান্তের বিভব প্রভেদের সাথে সমানুপাতিক। আর আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম V সমানুপাতিক I, দুটোই সেম, তাই না? ওহম বলেছিলেন I সমানুপাতিক V, আমরা ইউজ করি V সমানুপাতিক I, তাহলে একটা কনস্ট্যান্ট ঢুকে যাবে V = IR। তো এই যে ফর্মুলাটা রয়েছে এটা হচ্ছে স্কেলার রূপ, এর যদি ভেক্টর রূপ চাই তোমাকে, ভেক্টর, তাহলে ভেক্টর ফর্মটা হয় J = সিগমা E, ঠিক আছে? প্রত্যেকের এগুলো জানা আছে, না জানলে একটু লিখে নিও, মুখস্থ করে নিও। এখানে যে R আছে, এই R তাকে বলি আমরা রোধ বা রেজিস্ট্যান্স, যাকে নিয়ে আমাদের আলোচনা করতে হয়। তাহলে ওহমের সূত্র, উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা অর্থাৎ I তার দুই প্রান্তের বিভব প্রভেদ V এর সাথে সমানুপাতিক হয়, ঠিক আছে? তো V = IR। তাহলে এই হচ্ছে রোধ, যে রোধের একটা ফর্মুলা থাকে R = ρL/A, যেখানে রোটা কি স্যার, তো রোটা হচ্ছে রোধাঙ্ক, রেজিস্টিভিটি, রোধাঙ্ক। এই রোধাঙ্কের SI ইউনিট কি হয়, ওহম, আচ্ছা ওহম মিটার, ওহম ইন্টু মিটার হয়। মাত্রা বের করে নিও তোমরা প্রত্যেকে, এদের মাত্রা যদি R এর মাত্রা বের করতে বলি, ডাইমেনশন অফ রেজিস্ট্যান্স কি আসবে, এটা আছে mL² T-3I - 2। কিভাবে, দেখো R হচ্ছে V/I, V হচ্ছে কি mL² T-3 I-1, তাকে আরেকটা I দিয়ে ভাগ করলাম, I-2 হয়ে গেল, ঠিক আছে? তো ওহমীয় রোধ কারা, যারা ওহমের সূত্র মেনে চলে, মানে V = IR অর্থাৎ মূল বিন্দুগামী সরলরেখা মেনে চলে। দেখো V = IR, তো Y = mx, দেখতে পাচ্ছি Y = mx মানে মূল বিন্দুগামী সরলরেখা। হ্যাঁ, কখন, যখন ভিটা কোথায় থাকবে, Y অক্ষ বরাবর থাকবে, আর এক্সটা কোথায় থাকবে, আইটা কোথায় থাকবে, এক্স অক্ষ বরাবর, তখন অর্থাৎ এটাকে বলি আমরা VI গ্রাফ। তো VI গ্রাফ যখন থাকবে, VI গ্রাফ যখন থাকবে তখন এটা এরকম হচ্ছে। আর সেই ক্ষেত্রে এই কোণটাকে যদি আমরা থিটা বলি, তাহলে এর যে ট্যান থিটা, সেটাই তো আমাদের ম্যাথমেটিক্সে m, Y = mx, ট্যান থিটা সেটা হচ্ছে রেজিস্ট্যান্স R। অর্থাৎ মাথায় রাখো VI লেখচিত্রের নতি ট্যান থিটা কি দেয়, রেজিস্ট্যান্স বা রোধের মান দেয়, ঠিক আছে? নেক্সট, এখান থেকে আমাদের প্রশ্ন চলে আসছে,
তো ভি আই লেখচিত্রতে যে ট্যান থিটা সেটা কি দেবে, রেজিস্ট্যান্স দেবে। তো দেখতেই পাচ্ছি এখানে একটা তারের দুটো রেজিস্ট্যান্স দেওয়া আছে R1 আর R2, যদি বলে কোন রেজিস্ট্যান্সটার মান বেশি হবে, তো যার থিটা বেশি হবে তার রেজিস্ট্যান্স বেশি হবে, অর্থাৎ R2 গ্রেটার দেন R1। প্রশ্ন এটা নয়, প্রশ্ন হচ্ছে এদের অনুপাত কত। তো R1 এর মান বের করো। R1 হচ্ছে স্যার এইটা হচ্ছে R1, তো সেটা হচ্ছে 30 ডিগ্রি, তার মানে ট্যান 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রি মান কত হয় 1/√3। R2 কত হবে, তো স্যার R2 হবে ট্যান 45। ট্যান 45 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে এদের অনুপাত কত, তাহলে R1/R2 করলে আমি কত পাচ্ছি 1:√3। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক একই প্রশ্ন এবার দিয়ে দিয়েছে ধরো 10 নম্বরে, তো তুমি বলে স্যার ঝিঙ্গা লালা এটা আমাদের কমন চলে এসেছে, ঠিক আছে ফাটিয়ে দেবো। তো না, এত এক্সাইটেড হয়ে লাভ নেই, ঠিক আছে। আমাদেরকে দেখতে হবে এটা VI গ্রাফ দিয়েছে না IV গ্রাফ দিয়েছে। এখানে VI ছিল, তো VI লেখচিত্রের নতি আর দেয়, কিন্তু IV লেখচিত্রের নতি অর্থাৎ ট্যান থিটা, এখানে কিন্তু ট্যান থিটা দেবে 1/R, মানে উল্টো হয়ে যায় স্যার, এখানে ট্যান থিটা উল্টো হয়ে যায়। তাহলে সাবধান থাকতে হবে যে VI দিচ্ছে না IV। তাহলে আরেকবার লিখে নাও প্রত্যেকে কেউ যে VI লেখচিত্রের নতি, VI লেখচিত্রের নতি ট্যান থিটা দেয়, VI লেখচিত্রের নতি ট্যান থিটা। আর IV লেখচিত্রের নতি ট্যান থিটা কি দেবে 1/R দেবে, রেজিস্ট্যান্স দেবে। ওখানে কি দিচ্ছিল R দিচ্ছিল, ট্যান থিটা এখানে R দিচ্ছিল, এখানে ট্যান থিটা হচ্ছে 1/R। ওকে, তাহলে এখানে যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে কোনটার মান বেশি কোনটার মান কম, তাহলে এবার R2 এর মান বেশি হবে, R1 এর মানটা কম হবে। ভুল হয়ে গেছে না? হ্যাঁ, এখানে একটু ভুল হয়ে গেছে, এই জায়গাটা একটু কারেকশন করে নাও। অর্থাৎ যার এইখানে কি ছিল, এইখানে যার কোণ বেশি তার রেজিস্ট্যান্স বেশি, এখানে উল্টো হবে, যার কোণ বেশি তার রেজিস্ট্যান্স কম। তার মানে R2 এটাই বড় হবে, R1টাই ছোট হবে, যেহেতু R2টা নিচে রয়েছে, ঠিক আছে। ওকে, যদি এবার অনুপাত চাই, তো অনুপাত এবার কি হবে, উল্টো হবে, অর্থাৎ √3:1 হবে, তাই না। তো প্রথম জনের এই R1 এর এই R1 এটা এখন, ঠিক আছে, এই R1 এর যদি আমি রেজিস্ট্যান্স বের করি সেটা হবে 1/tan45। তো 1/tan45 মানে তো 1ই আসলো। আর যদি R2 এর বের করি, তা R2 এর আসবে 1/tan30। 1/tan30, 1/tan30, tan30 মানে 1/√3, তাহলে চলে আসছে কত √3। তাহলে কত আসছে 1:√3। ঠিক একই রকমই এলো। কেন আসছে, তার কারণ হচ্ছে এখানে R1 R2, এখানকার R1 R2 আলাদা আলাদা ছিল, ঠিক আছে। তো এটার সাথে মেলাতে যেও না, তাহলে একটু ভুল হয়ে যাবে, এটাকে ঘোরাতে হতো, তাহলে মোটামুটি ঠিক থাকতো। ওকে, যাই হোক, তো আমি আরেকবার এটা সারাংশ টানছি, এটা পুরোটা ভুলে যাও, আমি আরেকবার সারাংশ টানছি, কারণ একটু ভুল হলো, একটু গন্ডগোল হয়ে গেল মনে হচ্ছে, সবাই বুঝতে এবং আমারও বোঝাতে গিয়ে একটু সমস্যা আশা করছি হয়ে গেছে। তাহলে শুরু থেকে আরেকবার বলি, কি বললাম না, VI লেখচিত্রের নতি মানে ট্যান থিটা কি দেবে, আর এর মান নির্দেশ করে, আর এর মান নির্দেশ করে। তো যখন VI লেখচিত্র থাকবে তখন ট্যান থিটা হচ্ছে R। কিন্তু যদি IV লেখচিত্র থাকে, তাহলে স্টার মানে এখানে লিখবে IV লেখচিত্রের নতি 1/R এর মান নির্দেশ করে, ঠিক আছে। বাস, তো এইভাবে সাবধানতার সাথে অঙ্কটাকে করতে হবে। খুশি হয়ে লাভ নেই যে কোনটা থিটা দিয়ে দিয়েছি মানে মনে দেবো স্যার ট্যান থিটা, না, দেখতে হবে VI আছে না IV আছে, ঠিক আছে। তো একটু সজাগ এবং সাবধানতার সাথে এই অঙ্কটা করতে হবে। নেক্সট আমরা স্টার্ট করব প্রবাহ ঘনত্ব। প্রবাহ ঘনত্বকে J দিয়ে লেখা হয়, এটা একটা ভেক্টর রাশি, এটা হচ্ছে I/A × n ক্যাপ, ঠিক আছে। কি জিনিসটা না, এই হচ্ছে একটা কারেন্টের তার, যে তারের মধ্য দিয়ে ধরো I কারেন্ট যাচ্ছে। তো এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা দেখতে পাচ্ছি সেটাই। তাহলে আমি এ ক্ষেত্রফলে কতটা কারেন্ট যাচ্ছে I, তাহলে একক ক্ষেত্রফলে কতটা যাবে I/A, এটা কি বলছে কারেন্ট ডেনসিটি। এটা একটা ভেক্টর আছে, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। এ যদি SI একক বলি তাহলে অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার SI একক। এ যদি মাত্রা জিজ্ঞেস করে যে প্রবাহ ডেনসিটির মাত্রা কি আসবে, তাহলে কি আসছে IL-2, তাই তো। ক্ষেত্রফল মানে L স্কয়ার, উপরে উঠে দাও IL-2। তাহলে এই যে প্রবাহ ঘনত্ব, তার কিছু এখানে ফর্মুলা দেওয়া রয়েছে, যে সমান I/A × n ক্যাপ, যেখানে n ক্যাপটা কি, n ক্যাপটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড যে দিকটা রয়েছে সেটার দিক, যে সমান সিগমা, এটা ওহমের সূত্রের ভেক্টর রূপ, যেখানে যেটা হচ্ছে কারেন্ট ডেনসিটি, সিগমা হচ্ছে পরিবাহিতাঙ্ক কন্ডাক্টিভিটি, আর এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, এই চিত্রটা একটু আগে আমরা দেখেছিলাম, আবার দেখে নেই যে কারেন্ট ডেনসিটি কোথায় কম বা বেশি। যেহেতু কারেন্ট কি সেম যাচ্ছে, কারেন্ট পুরো তারের মধ্যে দিয়ে সেম যাচ্ছে, এই জায়গাটার ক্ষেত্রফলটা কি কম, তাহলে এখানে ক্ষেত্রফল কম মানে কারেন্ট ডেনসিটি এখানকার বেশি, আর এখানকার কারেন্ট ডেনসিটি সব থেকে কম হবে, কারণ ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক। আচ্ছা, আমরা একটু আগে ফর্মুলা দেখেছিলাম I সমান NEAVD। তাহলে এখান থেকে যদি J বের করতে বলি, তাহলে J হচ্ছে I/A, তাহলে দেখো A কেটে যাবে, এরপর থাকছে NE,
ভিডি, তাহলে আই জে এর আর একটা ফর্মুলা পেলাম এন ই ভিডি, ভিডি ড্রিফট ভেলোসিটি, ঠিক আছে। আর আই এর আর একটা ফর্মুলা পাচ্ছি এখানে জে ডট এ, অর্থাৎ কারেন্ট ডেন্সিটির সাথে এ এর ডট প্রোডাক্ট বা গুণ করলে আমরা কি পাবো, আমরা কারেন্টের মান পেয়ে যাবো, ঠিক আছে। তো এই ফর্মুলা থেকে আমাদের অঙ্ক দেখা যাক। তো 11 নম্বর অঙ্ক, জে দেওয়া আছে, এ দেওয়া আছে, আই কত, তো আই সমান কি বললাম, জে ডট এ। আর ডট প্রোডাক্ট আমরা প্রত্যেকেই জানি, তাই তো, নিজের সাথে নিজের থেকে বাকিদের সাথে জিরো, অর্থাৎ তোমাকে কিছুই নাই, আই এর সাথে আই এর ডট করে দাও, তাহলে জে আর এ এদের যদি ডট করি তো 3 দুগুণে কত আসছে, 3 দুগুণে আসছে 6। এরপর এর সাথে এর ডট করবো, তার আগে প্লাসে মাইনাসে কি হয়ে গেল, মাইনাস 3 4 12, তো কত কারেন্ট যাচ্ছে, -6 অ্যাম্পিয়ার, তাহলে -6 অ্যাম্পিয়ার সঠিক হয়ে গেল। নেক্সট, পাশের চিত্র থেকে প্রবাহ মাত্রা আই এর মান নির্ণয় করো। তাহলে প্রবাহ মাত্রা আই নির্ণয় করতে বলেছে পাশের চিত্র থেকে। দেখো আই সমান আমরা পাচ্ছি জে ইন্টু এ, তাই না, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে ক্ষেত্রফল, অর্থাৎ এই পুরোটার ক্ষেত্রফল কি দেবে তোমাকে, কারেন্টের মান দিয়ে দেবে। তো তুমি স্টার মানে লিখে রাখো যে জে আর এ লেখচিত্রের, জে এ লেখচিত্রের ক্ষেত্রফল কি দেবে তোমাকে, কারেন্টের মান দেবে, ঠিক আছে। যে এ লেখচিত্রের ক্ষেত্রফল আমাকে কারেন্ট এর মান দেয়, তাহলে ক্ষেত্রফল কত হবে, এটা একটা ট্র্যাপিজিয়াম দেখতে পাচ্ছি, আর না হয় তুমি এক কাজ করো, এটাকে ত্রিভুজ, এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা ত্রিভুজ বের করো, না হয় ডাইরেক্ট ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল লাগাও। তাহলে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল কি হয় না, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে এ হচ্ছে একটা সমান্তরাল বাহু যার মান কত 3, আর এটা একটা সমান্তরাল বাহু যার মান কত 1 থেকে 2 মানে 1, তাহলে এই দুটার মান হচ্ছে স্যার 1, আর এই দুটার মান হচ্ছে 3, তাহলে 1 + 3 ইন্টু ওই সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব, তাহলে এই যে দূরত্বটা, এই দূরত্বটা কত দেওয়া আছে 20, তাহলে 20, এটা হচ্ছে आंसर আমাদের। তাহলে এখানে আসছে হাফ, এখানে আসছে 4, এখানে আসছে 20, 2 দিয়ে 2 দুগুণে 4, 20 দুগুণে 40, তাহলে 40 অ্যাম্পিয়ার হচ্ছে সঠিক आंसर। তাহলে একদম ইজি, এই টাইপের প্রশ্ন আসলে ছেড়ে আসবে না, ঠিক আছে, করে আসবে, হাত সেট করো। নেক্সট, ক্যালকুলেট আই। তাহলে এই যে চিত্রটা দেখতে পাচ্ছি জে আর আই এর লেখচিত্র, তাহলে এদের ক্ষেত্রফল, এদের যে এরিয়াটা সেটাই হবে আমার কারেন্টের মান। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, হাফ ইন্টু ভূমি কত 0 থেকে 6 মানে 6 ইন্টু উচ্চতা কত, এই যে উচ্চতা দেওয়া আছে, কত দেওয়া আছে 10 দেওয়া আছে, তাহলে কত আসছে 30, তো 30 অ্যাম্পিয়ার হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে। তো একদম ইজি, এগুলো ছাড়ার নয়, এগুলো করার জিনিস। নেক্সট, রোধের সাথে উষ্ণতার পরিবর্তন। রোধের সাথে পরিবাহী যারা রয়েছে, পরিবাহী তারা এইভাবে চেঞ্জ হয় কি, উষ্ণতা বৃদ্ধি পেলে পরিবাহী রোধ বৃদ্ধি পায়, ঠিক আছে। কিভাবে, ইকুয়েশন হচ্ছে আর থিটা সমান r0 × 1 + আলফা থিটা। যত উষ্ণতা বাড়বে পরিবাহী রোধ তত বাড়ে, কিন্তু অর্ধ পরিবাহী কি হয়, কমে। কারণ কি, কারণ আলফা অর্ধ পরিবাহী কি হয়, নেগেটিভ হয়, ঠিক আছে। তাহলে এখানে আমি একটা ছক দিয়ে রেখেছি, দেখে নাও। তাহলে আর থিটা সমান r0 × 1 + আলফা থিটা, এটা সবার জন্য সত্য, কিন্তু যখন পরিবাহীর কথা বলবো তো পরিবাহীর আলফার মানটা পজিটিভ হয়, সেক্ষেত্রে পজিটিভ মানে কি, মানে উষ্ণতা বৃদ্ধি করলে রোধ বাড়বে। অর্ধ পরিবাহীর আলফা কি হয়, নেগেটিভ হয়, নেগেটিভ মানে কি, নেগেটিভ মানে হচ্ছে উষ্ণতা যদি বাড়ায় তাহলে রোধ কমবে, এবং সাইমালটেনিয়াসলি উল্টোটা মানে যদি উষ্ণতা কমায় তাহলে রোধ বাড়বে, উল্টো, ঠিক আছে। আর এখানে যদি উষ্ণতা কমায় এখানে রোধ কমবে, ঠিক আছে। আর অ্যালয় বা সংকর ধাতুর ক্ষেত্রে মাথায় রাখো, এটা খুব ইম্পর্টেন্ট, যে এদের আলফা 0 হয়, অর্থাৎ উষ্ণতা বাড়ায় বা কমায় তাতে রেজিস্ট্যান্সের উপর কোনো প্রভাব পড়ে না, রেজিস্ট্যান্স বাড়েও না কমেও না, ঠিক। এখানে আর থিটাটা হচ্ছে থিটা ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ, r0 হচ্ছে 0 ডিগ্রিতে রোধ, 1 আর থিটাটা উষ্ণতা, আর এখানে 1 বোঝা যাচ্ছে। আলফাটা কি, তো আলফার এখানে নাম হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, রোধের উষ্ণতা গুণাঙ্ক। যেখান থেকে এইচএস আমাদের প্রশ্ন আছে কি না, এটার এসআই একক কি, তো এর এসআই একক হয় কেলভিন ইনভার্স, সিজিএস একক হয় ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, আর যদি বলে মাত্রা, তাহলে মাত্রা হচ্ছে ক্যাপিটাল থিটা ইনভার্স, অথবা কেলভিনের জন্য কে ইনভার্স দিতে পারি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে এটির থিওরি। এবার এখান থেকে কি কি অঙ্ক আসে বা এসেছে দেখে নেওয়া যাক। তাহলে প্রথম প্রশ্ন, T1 এবং T2 উষ্ণতা একটি ধাতব তার, মানে এখানে আমি পরিবাহীর কথা বলছি, তাই তো, এখানে আমি পরিবাহীর কথা বলছি। তো পরিবাহীর কি হয়, উষ্ণতা বাড়লে রোধ বৃদ্ধি পায়। যেখানে ভিআই লেখচিত্র, তো ভিআই লেখচিত্রের মধ্যে কি দেয়, আর দেয়, ট্যান থিটা আর দেয়, তাই না। তার যার থিটার মানটা বেশি হবে, তার রেজিস্ট্যান্স বেশি, তার মানে আমি দেখতে পাচ্ছি এটা রেজিস্ট্যান্স R2, এটা রেজিস্ট্যান্স যদি R1 বলি তাহলে স্যার R2 এর মানটা বেশি, R1 এর মানটা কম। তো যাই হোক, এটা একটা পরিবাহী তারে দুটো লেখচিত্র দেওয়া আছে, দু রকম উষ্ণতায়, তাহলে কোন উষ্ণতাটা বেশি কোন উষ্ণতাটা কম। তো আমরা কি জানি, রোধ বাড়ছে কখন বাড়ে, যখন উষ্ণতা বাড়ে, তাই না। তার মানে T2 এর মানটা কি হবে, বেশি, T1 এর মানটা কম হবে, অর্থাৎ T2 গ্রেটার দেন হচ্ছে T1। তো কোথায় যাচ্ছে দেখে নাও, T2 গ্রেটার দেন, অপশন বি সঠিক হলো, ঠিক আছে। 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোন পরিবাহীর রোধ 20 ওহম,
এবং 500 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ 60 ওহম হলে কোন উষ্ণতায় রোধ 25 ওহম হবে। এই সকল অঙ্ক সাধারণ ছেলেমেয়েরা কিভাবে করে একবার দেখে নিই। তো আমরা ফর্মুলা ইউজ করবো স্যার, আর থিটা সমান R0 ইন্টু 1 প্লাস আলফা থিটা। কি দেওয়া আছে? 20 ডিগ্রিতে রোধ দেওয়া আছে 20 ওহম, তাহলে 20 ওহম সমান কি লিখবো? R0, এটা দেওয়া নেই, 1 প্লাস 20 আলফা। তো 20 ডিগ্রির জন্য ইউজ করলাম। নেক্সট 500 ডিগ্রিতে রোধ কত? 60 ওহম, তাহলে 60 সমান R0 ইন্টু 1 প্লাস 500 আলফা। দুটো সমীকরণ পেলাম। তো এই দুটো সমীকরণকে সমাধান করে প্রথমে দেখো 1 বিভক্ত 2 করে, তাহলে R0 কেটে গেলে এখান থেকে তুমি আলফার একটা মান পাবে, বের করবে। সেই আলফার মানটাকে 1 নম্বর বা 2 নম্বর সমীকরণে বসিয়ে তুমি সেখান থেকে R0 মান পেয়ে গেলে, তার মানে তুমি আলফার মানটা আর R0 মানটা বের করতে পারবে। এবার কি জিজ্ঞেস করেছে? কোন উষ্ণতায় রোধ 25 ওহম হবে? তো ধরি থিটা ডিগ্রি উষ্ণতায়, থিটা ডিগ্রি উষ্ণতায় রোধ হবে কত? 25 ওহম। তাহলে এই ফর্মুলাটাকে আরেকবার ইউজ করবো। কি লিখবো এখানে? 25 সমান R0 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু থিটা। এই থিটার মানটা তোমাকে বের করতে হবে। হ্যাঁ, এখন দেখো 25 এই মানটা তো দেওয়াই আছে, R0 এর মানটা তুমি বের করেছো, তাই না? তো তুমি এই মানটা এখানে বসাবে। 1 প্লাস আলফার মানটাও তুমি বের করেছো, বসিয়ে দেবে, ইন্টু থিটা। তাহলে দেখো এটার মান জানো, বের করেছো, এটার মান জানো, এটার মান জানো, তাহলে থিটার মানটা বেরিয়ে আসবে, তাই না? তাহলে এই কাজটা আমি তোমার উপর ছাড়ছি, তুমি এই মানগুলো বসাও, বসিয়ে ক্যালকুলেশন করে বলবে যে কত হবে, ঠিক আছে? তা আমি এক কাজ করি, এটাকে আর একবার এখানে লিখে দিচ্ছি। তাহলে লাস্ট আর একটা যে ফর্মুলা, এই দুটো বের করার পর আমি ইউজ করছি কি? ইউজ করছি আর একবার সেই ফর্মুলাটা, যেটা আছে 25 সমান R0, 25 চেয়েছিল, 25 সমান R0 ইন্টু 1 প্লাস আলফা। এটার মান বসাবে, এটার মান বসাবে, এখান থেকে ক্যালকুলেশন করে থিটার মান বের করবে, দেখবে কত আসছে। এত সময় আমাদের কাছে নেই, তাহলে আমরা ইউজ করবো এখানে শর্টকাট ট্রিক। তো শর্টকাট ট্রিক কিভাবে ইউজ করছি খেয়াল করো। তুমি কি করবে? তুমি এক জায়গায় লিখো থিটা, আর এক জায়গায় লিখো আর, এইভাবে লিখো। থিটার মানটা কত দেওয়া আছে? প্রথমে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তো 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ কত দেওয়া আছে? রোধ দেওয়া আছে স্যার 20 ওহম। এখানে লিখো 20 ওহম। 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ হচ্ছে 20 ওহম। নেক্সট যাই 500 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, এভাবে লিখো পাশে 500 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ কত দেওয়া আছে? 60 ওহম, লিখো 60 ওহম। নেক্সট বলছে কোন উষ্ণতায়? তো ধরে নাও, তুমি ধরে নাও x ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, x ধরে নাও তুমি, ঠিক আছে? রোধ কত হবে? 25 ওহম, এভাবে লিখো 25 ওহম। এবার কি করবে? এবার তুমি এক কাজ করো, এই 2 নম্বর থেকে এটাকে বিয়োগ দিয়ে দাও, এইভাবে বিয়োগ দাও। কিভাবে একবার দেখে নিচ্ছি না, 500 থেকে, এই দেখতে পাচ্ছি 500 ছিল, তাহলে আমি একটা ইকুয়েশন তৈরি করছি, 500 মাইনাস 20, এখান থেকে এটা বাদ দিয়ে দাও, বাই এক কাজ করো 60 থেকে 20 কে বাদ দাও, 60 মাইনাস 20, এই 500 থেকে অর্থাৎ আগের জন্য থেকে তার আগের থেকে মানে এইটা থেকে এটা বাদ দিয়ে দেবো স্যার, 500 থেকে 20 বাদ, 60 থেকে 20 বাদ দিলাম, সমান দেবো কি না, এটা থেকে এটাকে বাদ দাও। এবার x মাইনাস কত? x মাইনাস 500 বাই এখানে লিখো 25 মাইনাস 60। তাহলে আরেকবার দেখি আমরা ফর্মুলা কি ইউজ করলাম। আমরা একটা ট্রিক ইউজ করছি কি না, এই যে 2 নম্বর জন থেকে 1 নম্বর জনকে বিয়োগ করছি, দিয়ে তাদের অনুপাত করছি। ঠিক একই কাজ 3 থেকে 2 কে বিয়োগ করছি, তাদের অনুপাতের সাথে সমান করছি। উল্টোটা করবে না কিন্তু, ঠিক এই প্রসেসই চলবে, সমস্ত অঙ্ক হয়ে যাবে। এবার তুমি এটাকে সিম্পলিফিকেশন করো, x এর মান পেয়ে যাবে, x কোনটা যে উষ্ণতাটা তোমাকে চেয়েছিল সেটা পেয়ে যাবে। দেখো সিম্পলিফিকেশন করছি আমি, তাহলে এখান থেকে এটা বাদ দিলে কত থাকছে? 480 বাই কত থাকলো? 40 সমান এখানে থাকছে x মাইনাস 500 বাই কত থাকছে? এটা বিয়োগ করলে 35 মাইনাস 35। দেখো কাটাকাটি করি, 4 12 48, 12 কে 35 দিয়ে গুণ করব এবং তার সাথে একটা মাইনাস সাইন আছে, তাহলে বাম পক্ষে আমি লিখলাম x মাইনাস 500 সমান 12 কে 35 দিয়ে গুণ করে দাও, মাইনাস থাকলো 5 বারং 7 শূন্য, হাতে বলে 6, 3 বারং 36, 36 আর 6 যোগ করলে হচ্ছে 42, তাই তো? মাইনাস 420, এই মাইনাস 500 দিয়ে গেলে প্লাস 500 হয়ে যাবে। তাহলে x মান কি পাচ্ছি? 500 মাইনাস 420, তো বিয়োগ করলে আমরা পাচ্ছি কত? 80। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 80 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন ডি সঠিক হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা অঙ্কটা আরেকটা অঙ্ক নিয়ে আমরা হাত থেকে সেট করব। দেখো তাহলে থিটা মানে প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ কত? 20 ওহম। 60 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ হচ্ছে 80 ওহম। তাহলে কত উষ্ণতায় রোধ? 90 ওহম হবে। তাহলে আমরা যে ট্রিকটা ইউজ করলাম আরেকবার খেয়াল করো, এবার প্রত্যেকে মনোযোগ দাও। আমরা বললাম এখান থেকে এটা বিয়োগ দিয়ে দাও, কত থাকছে? লিখো এভাবে, লিখো 60 মাইনাস 50 ডিভাইডেড বাই এখান থেকে এটাকে বিয়োগ দেবো 80 মাইনাস 20 সমান, এবার এখান থেকে এটাকে বিয়োগ দেবো, তো থিটা 3 যেটা বের করতে বলেছে, ভাই এক্স ধরে নাও, তুমি এক্স ধরে নাও, ঠিক আছে? তোমার যদি মনে হচ্ছে থিটা 3 তে আমার অসুবিধা হচ্ছে, তো তুমি এক্স ধরে নিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এক্স মাইনাস 60 না হয় থিটা 3 মাইনাস 60 বাই 90 মাইনাস
80। বাস এই হচ্ছে ক্যালকুলেশন। এবার তুমি দু লাইন এটাকে সলভ করো, সলভ করে থিটা 3 এর মান নিয়ে চলে যাও, ঠিক আছে? তাহলে আর ওই রকম ভাবে সময় নষ্ট করে লাভ নেই আমাদের। এটাকে বিয়োগ করলে উপরে থাকছে 10, উপরে থাকলো 10, নিচে থাকছে আমাদের 60 সমান থিটা 3 মাইনাস 60 বাই এখানে থাকলো 10। এই 0 0 কেটে পড়লো, তাহলে দেখো এখানে গুণ করলে আসছে 10 আর এখানে থাকছে 6 থিটা 3 মাইনাস 6 দিয়ে গুণ করলে 360। এটা যদি এদিকে চলে আসে তাহলে 370, তাই তো? তাহলে 6 থিটা 3 সমান আমরা পাচ্ছি 370। তাহলে থিটা 3 এর মান কত আসছে? 370/6। এবার হিসাব করে নিতে পারো 370/6 মানে কত আসছে, এটা তোমার কাজ, ঠিক আছে? আমি তোমার উপর ছেড়ে দিলাম। ক্যালকুলেশনটা যদি কোথাও সমস্যা থাকে তো অবশ্যই জানাবে কমেন্টে। নেক্সট, 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো পরিবাহী রোধ 15 ওহম। তাহলে একই রকম ভাবে লিখো, এইভাবে লিখো যে থিটা আর আর 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ কত? 15 ওহম। 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ কত? 32 ওহম। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ কত হবে এটা জিজ্ঞেস করছে, তো ধরে নিলাম x। তাহলে ফর্মুলাটা নিজের মতো করে তৈরি করে অ্যান্সার কত আসছে আমি কমেন্টে জানাবো, যেটা যেটা সঠিক হবে আমি থাম্ব রিঅ্যাক্ট দিয়ে দেবো। স্ট্রেচিং অফ ওয়্যার, স্ট্রেচিং অফ ওয়্যার মানে এখানে রেজিস্ট্যান্স থেকে প্রশ্ন আসে। আসলে রেজিস্ট্যান্স তিনটে জিনিসের উপর নির্ভর করে। কি কি? এই যে রেজিস্ট্যান্স, এটা ম্যাটেরিয়ালের উপর নির্ভর করে, পদার্থের উপর, যে কি দিয়ে তৈরি তার উপর নির্ভর করছে। নেক্সট, এটা ডাইমেনশন অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তার উপর নির্ভর করছে। ডাইমেনশন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার উপর নির্ভর করছে। যেমন আমরা দেখলাম আর সমান রো এল বাই এ, যেখানে রোটা হচ্ছে কি রোধাঙ্ক, যেটা ওর ম্যাটেরিয়ালের প্রপার্টিজ। এল আর এ এদের উপর নির্ভর করছে, দৈর্ঘ্যের উপর, প্রস্থের উপর, উচ্চতার উপর নির্ভর করছে। আর একটা কি টেম্পারেচারের উপর করছে, ঠিক আছে? টেম্পারেচার, তো টেম্পারেচারের সাথে কিভাবে পরিবর্তন হয় সেটাও আমরা দেখলাম। তো তিনটে আমাদের দেখা হলো। স্ট্রেচিং অফ ওয়্যারে কি হচ্ছে না, একটা তারকে ধরে আমি টেনে 2 গুণ বা 3 গুণ বা 4 গুণ করলাম, বা বলবে 10% পরিবর্তন করলাম, তাহলে রেজিস্ট্যান্স কি হবে? তাহলে তারকে যখন টেনে আমি দৈর্ঘ্য তার বাড়াই, তার ক্ষেত্রফল কি হবে? কমে যাবে। তো দৈর্ঘ্য টেনে যদি দ্বিগুণ করি ক্ষেত্রফল অর্ধেক হয়ে যায়। এর ফলে কি হচ্ছে না, দৈর্ঘ্যের জন্য তো রেজিস্ট্যান্স বাড়ছে, ক্ষেত্রফল কমার জন্য রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে। তো কি হিসেবে বাড়ছে? স্কয়ার হিসেবে বেড়ে যায়। তাহলে তারকে টেনে দ্বিগুণ করলে ক্ষেত্রফল 4 গুণ বেড়ে যায়। সরি, ক্ষেত্রফল নয়, রোধ 4 গুণ বেড়ে যায়, ক্ষেত্রফল অর্ধেক হয়ে যায়। এটা তারকে টেনে 3 গুণ করলে ক্ষেত্রফল 1/3 হয়ে যায়। তার মানে ক্ষেত্রফল 1/3 এর জন্য আবার 3 গুণ রোধ বেড়ে গেল, তাহলে 3 3 9 গুণ বেড়ে যাচ্ছে রেজিস্ট্যান্স। তার মানে আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্সটা এল এর সাথে স্কয়ার হিসেবে পাল্টে যাচ্ছে। অর্থাৎ যদি আমি দ্বিগুণ করি 4 গুণ হবে, 3 গুণ করলে 9 গুণ, 5 গুণ করলে 25 গুণ রেজিস্ট্যান্স বেড়ে যাবে। তাহলে যদি গুণের আকারে রেজিস্ট্যান্স চাই তাহলে তো ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে স্যার। আমাদের চাই কি? আমাদের পার্সেন্টাইল চেঞ্জ চাই। বলবে একটা তারকে 10% দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো, তাহলে রোধ কি হবে? তাহলে রোধ বেড়ে যাবে স্যার। তারের দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রেজিস্ট্যান্স বেড়ে যাবে, দৈর্ঘ্য কমে গেলে রেজিস্ট্যান্স কমে যাবে। খুব সিম্পল। কতটা বাড়বে বা কমবে? তো 5% মধ্যে যদি হয় তাহলে আনসার 10, মানে এরকম হবে আর কি। যদি লেন্থ চেঞ্জ করি, লেন্থ চেঞ্জ আমরা দেখবো পার্সেন্টাইল চেঞ্জ ইন লেন্থ, পার্সেন্টাইল চেঞ্জ ইন রেজিস্ট্যান্স। যদি 1% চেঞ্জ করে তাহলে এটা 2% হয়, 2 দেখুন। 2% করলে এটা 4 হয়, 3% করলে এটা 6 হবে। এইভাবে 5 অব্দি একদম দ্বিগুণ অনুযায়ী চলে, কিন্তু এরপরে একটু একটু করে বাড়তে থাকে। যেমন যদি 10% এর জন্য জিজ্ঞেস করে তাহলে এটা অ্যান্সার হয়ে যায় 21%। 20% এর জন্য যদি চাই তাহলে অ্যান্সার হয়ে যায় 44%। ঠিক আছে? তো যেগুলো লিখাচ্ছি এর মধ্যে থেকেই চলে আসে, তো মুখস্থ রেখে দিতে পারো, বা ট্রিক দিচ্ছি আমি। যদি 50% দৈর্ঘ্যের পরিবর্তন করি তাহলে ওটা হয়ে যায় 125%, আর যদি আমি 100% দৈর্ঘ্য চেঞ্জ করি তাহলে আনসার হয় 300%। ঠিক আছে? এই সেম কাজ তোমরা 11 এ করেছিলে, ভরবেগ আর গতিশক্তির পরিবর্তন। তো পার্সেন্টাইল চেঞ্জটা মুখস্থ রেখে দেওয়াটা উচিত। আচ্ছা, দেখে নাও বের কি করবো। তো পার্সেন্টাইল চেঞ্জ ইন আর কিভাবে বের করবো? অন্তিম মাইনাস প্রাথমিক বাই প্রাথমিক ইন্টু 100%। তাহলে এই ফর্মুলাটা ইউজ করলে আমাদের অ্যান্সার চলে আসে। এখন R2 বা R1 এগুলো দেখলাম দৈর্ঘ্যের সাথে স্কয়ার হিসেবে, তাহলে L2 স্কয়ার মাইনাস Ln স্কয়ার বাই Ln স্কয়ার ইনটু 100%। এইভাবে তুমি বের করতে পারো। আর না হয় তোমাকে কি বললাম, মনে রেখে দাও। কি হয় যে এটা ভুল আছে, এটা 2 হবে। যদি 2% চেঞ্জ করা হয় তাহলে এটা হবে 4%, 5 করলে 10, 10 করলে 21, 20 করলে 44। যদি বলে 80% করেছি তাহলে ট্রিক নাও যে কারোর জন্য। আমাকে বলো ধরো 80% দৈর্ঘ্যের পরিবর্তন করেছি, তাহলে রোধের পরিবর্তন কি হবে? 80% কমালে রোধ কমবে, 80% বাড়ালে রোধ বাড়বে। কতটা বাড়বে দেখে নাও না। 80% যদি চেঞ্জ করি তাহলে রেজিস্ট্যান্স চেঞ্জ হবে কত? একে 2 দিয়ে গুণ করো, তাহলে কত আসছে? 160। শূন্য বাদ দিয়ে বাকিটাকে স্কয়ার করে দাও, কত? 8 স্কয়ার 64। বাস এদেরকে যোগ করে দাও, তাহলে 4 2 2, তাহলে 224% চেঞ্জ হবে।
ঠিক আছে স্যার, আগের গুলো একটু করে দেখান দেখি। একটু আগে আমরা বললাম 10% চেঞ্জ, তো দৈর্ঘ্য যদি 10% চেঞ্জ করে তাহলে রোধ কি হবে? আমি কি বলছি, দ্বিগুণ করে দাও, 10 দুগুণী 20। শূন্য বাদ দিয়ে 1 আছে, এই 1 এর স্কোয়ার করো, 1 যোগ করে দাও, কত? 21%। স্যার 20% এটা করে দেখান তো দেখি। তো 20% আমি করে দেখাচ্ছি, আগের পেজেই করে দেখাচ্ছি তোমাদের জন্য। চলো দেখো, 20%-এর জন্য আমাদের অ্যান্সার কত বলেছিলাম? 44 হবে, তাই না? 44। তারা আমি এখানে করে দেখাচ্ছি, প্রত্যেকে খেয়াল করো যে 20%-এর জন্য যদি আমরা বের করি, তো 20% যদি চেঞ্জ করি তাহলে আমি কি বলছি, এটাকে দ্বিগুণ করে দাও। দ্বিগুণ করলে কত আসবে? 40। এরপর শূন্য বাদ দিয়ে এইটার স্কোয়ার করো, কত? 4। তাহলে কত আসলো? কত আসছে? 44%। স্যার 50-এরটা করে দেখান, 50% এটা। তো 50-এর আমি কি বলছি, আগে দ্বিগুণ করো, দ্বিগুণ করলে কত আসছে? 100, আর 5-এর স্কোয়ার করে দাও, কত? 25। তাহলে অ্যান্সার কত আসবে? 125। স্যার 100%টা করে দেখান। 100% যদি দৈর্ঘ্যের পরিবর্তন করি তাহলে রোধ কত হবে? 2 দিয়ে গুণ করো, 200। এবার একটা শূন্য বাদ দাও, কত থাকছে? 10। 10-এর স্কোয়ার কত? 100। তাহলে কত আসছে? 300। ডাইরেক্ট তুমি এভাবে করে দিতে পারো, ঠিক আছে? এবার যদি আমি তোমাকে বলি যে ভাই, যদি আমি দৈর্ঘ্যের পরিবর্তন 60% করি, 60%, তাহলে রোধ কত হবে? তাহলে আনসার কি হবে? আগে দ্বিগুণ করুন, 120। তারপরে এই যে 6 আছে, সেই 6 এর স্কোয়ার করে দিন, 36, যোগ করে দাও, কত আসছে? 156%। তাহলে আর আমরা পরিশ্রম করব না, কোশ্চেন দেখবো, 1 নম্বর নিয়ে যাবো ঠিক করে, ঠিক আছে? তার জন্য হাত সেট থাকা চাই, একটু প্র্যাকটিস থাকা চাই। তো এগুলো খুব কমন, যেগুলো পরীক্ষায় আসে, তো এটি মুখস্থ করে নিও। নেক্সট প্রশ্ন, 2019 সালের এইচএসসি প্রশ্ন। একটি তারের 1% দৈর্ঘ্য বাড়ানো হয়, কিন্তু আয়তন স্থির রাখা হলো। অবশ্যই আয়তন স্থির থাকবে, তবে আচ্ছা 1% যদি দৈর্ঘ্য বাড়ানো হয় তাহলে 1% দৈর্ঘ্য বাড়ালে রেজিস্ট্যান্স কি হবে? 2% বেড়ে যাবে, তাই না? রোধাঙ্ক 1% বাড়বে। মাথায় রাখো, রোধাঙ্ক বৃদ্ধি বা হ্রাস পায় না, রোধাঙ্ক শুধু পদার্থের উপর নির্ভর করে আর উষ্ণতার উপর, উষ্ণতার সাথে পাল্টাতে পারে। এমনিতে টানাটানি গুলো, একটা তামার তারকে টানলাম, তো তামার তারটা কি সোনার হয়ে গেছে? একটা তামার তারকে আমি টানলাম, তো তামার তারটা কি সোনার হয়ে গেছে? সোনার হয়নি, না, তাই না? ওটা তামারই রয়েছে। একটা লোহার তারকে টেনে আমি ছোট বা বড় করতে পারি, তাতে ও লোহাটা নিশ্চয় প্লাস্টিক হয়নি, বা প্লাস্টিকটা সোনা হয়ে যায়নি, তাই না? তাহলে ম্যাটেরিয়ালস চেঞ্জ হচ্ছে না, মানে রোধাঙ্ক পরিবর্তন হবে না। তো রোধাঙ্ক পরিবর্তন হবে না, রোধাঙ্ক পরিবর্তন হবে না। তাহলে দৈর্ঘ্য 2% যদি বাড়ানো হয় তাহলে রোধও বাড়বে, কতটা? 2%। তাহলে আনসার হচ্ছে 2% বাড়বে। নেক্সট, একটি তারের রোধ 50 ডিগ্রি সেন্টিগ্রেডে 5 ওহম এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেডে এত। তাহলে আবার সেই পুরনো প্রশ্নটা আমাদের চলে এসছে, আমরা এভাবে করবো, তাই না? যে থিটা লিখবো আর আর লিখবো। 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ হচ্ছে 5 ওহম, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ হচ্ছে 6 ওহম, 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ কত হবে? তার কত হবে? তো আবার সমীকরণ তৈরি করো, এটা মাইনাস এটা। চলো আমি করে দিচ্ছি, 100 মাইনাস 50 বাই 6 মাইনাস 5, ঠিক আছে, সমান কি করবো? 10 মাইনাস 100 বাই আর মাইনাস 6। এটাকে সলিউশন করো, আর এর মান তুমি পেয়ে যাবে, ঠিক আছে? এবার এটা কেউ বলো না যে সেটা ক্যালকুলেশন করতে পারবো না আমি, ঠিক আছে? তাহলে এই ক্যালকুলেশনটা করো, এটারও কমেন্টে আমাকে অ্যান্সারটা অবশ্যই জানাবে, কমেন্টে অবশ্যই অ্যান্সার জানাবে, আমি চেক করে নেবো, যার যা সঠিক হবে আমি থাম্ব রিঅ্যাক্ট দিয়ে দেবো, ঠিক আছে? প্রত্যেকে করবে কিন্তু, কথাটাও করবে। নেক্সট, খতম। আচ্ছা, তাহলে এই গেল আজকের আমাদের মোটামুটি ক্লাস, ঠিক আছে? নেক্সট আরেকটা লেকচার নিয়ে আসবো, যেখানে রোধের শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, এবং কিভাবে কারেন্ট ডিভাইড হয় এবং ভোল্টেজ ডিভাইড কিভাবে হচ্ছে, তার সাথে কারশফের সূত্র এবং যে হুইস্টন ব্রিজ গুলো রয়েছে সেগুলো করে নেওয়া হবে, ঠিক আছে? তাহলে এগুলোকে 2-3 বার ভিডিওটা দেখো, প্র্যাকটিস করো, ছেড়ে দাও, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, প্রত্যেকে ভালো থাকবে।